এখন আর সেই যুগ নেই যখন বড়রা ছোটদের কথা মজা করে উড়িয়ে দিত, এটা বলে যে বাচ্চা এখনো ছোট আছে, ধীরে ধীরে সব শিখে যাবে। এখন সবকিছু উল্টো হয়ে গেছে। যবে থেকে এই কম্পিউটার এসেছে তবে থেকে বাচ্চারা বয়স্কদেরকে বলে যে যদি আগে শিখে নিতে তাহলে আজকে এই অবস্থা হতো না। বাচ্চারা কম্পিউটারের ব্যাপারে এত ঝড়ের গতিতে সবকিছু শিখে নিয়েছে আর এখনো শিখছে যে বাচ্চা 16-17 বছরের ছেলে মেয়েরা কম্পিউটার এক্সপার্টদেরকেও পিছনে ফেলে দিচ্ছে। আর কিছু বাচ্চা ভুল রাস্তায় চলে গেছে, তারা হ্যাকারস হয়ে গেছে। হ্যাকার তো আপনারা জানেনই কি হয়। এরা সেই ধরনের অপরাধী যারা সাইবার ক্রাইম করে, মানে একটা ছোট্ট ঘরে লুকিয়ে দুনিয়ার যে কোনো কম্পিউটারে ঢুকতে পারে, বড় বড় ব্যাংকের কম্পিউটারে ঢুকে কোটি কোটি টাকা তছরূপ করে দিতে পারে, আর তাও নিজেদের বাড়িতে বসে বসেই। বুঝতে পারছেন? বাড়িতে বসে বসেই। আর ওদেরকে ধরতে পারাও খুব কঠিন। এদেরকে ধরার একটা মাত্র উপায় হচ্ছে যে এদের মতোই কোনো অপরাধী কম্পিউটার হ্যাকার এদের পিছনে পড়ে থাকলে। আচ্ছা, তাহলে কি হবে যদি এরকমই কোনো বাচ্চা কম্পিউটার হ্যাকার সিআইডির কম্পিউটারে ঢুকে যায়? হ্যাঁ, তাহলে সে তো বাড়িতে বসে বসেই জেনে যাবে সিআইডিদের সমস্ত রহস্য। আপনি নিজেই দেখে নিন এই সর্বনাশটা কি করে হলো। মাই গড, মাই গড, এটা কি করে হলো? হ্যাঁ, আমি জানি তুই ওর সঙ্গে দেখা করিসনি, কিন্তু তুই এটা তো জানিস যে ও এখন ঠিক কোথায় রয়েছে। হ্যাঁ, জানিস না? এটা কি করে হতে পারে? তুই খোঁচর হোস দয়ার, তুই জানিস না? দেখ দেখ, অ্যাক্টিং করার চেষ্টা করিস না, সত্যি করে বল দয়া কোথায় লুকিয়ে রয়েছে। ঠিক আছে, তোর সঙ্গে আমি পরে কথা বলছি। স্যার, দয়া স্যারের আসলে হলোটা কি স্যার? এর আগে তো কখনো উনি এরকম করেননি। এই ব্যাপারটা তো আমাকেও জ্বালাতন করছে ফ্রেডি। ও তো ফোনও তুলছে না। স্যার, ওনার বাড়িতে আমি 2 বার গিয়েছি, 4 দিন ধরে উনি বাড়ি আসেনি। তাহলে দয়া আদৌ গেল কোথায়? আমি ভেতরে আসতে পারি? আপনি ভিতরে কি করে এলেন? বাইরে কেউ আটকায়নি আপনাকে? আটকে ছিল, কিন্তু দয়ার নাম বলতেই আমাকে ছেড়ে দিল। দয়া? আপনি আপনি দয়াকে চেনেন? আগে হ্যাঁ, ওই তো আমাকে পাঠালো এখানে। দয়া স্যার আপনাকে পাঠিয়েছে? ঠিক শুনেছো তুমি। আছে কোথায় দয়া এখন?
এই কথাটা আমি সবার সামনে বলতে পারি না, এটা শুধুমাত্র আমি অভিজিতের কানে বলতে পারি। আপনি আপনি এমনি বলুন না। দয়া আমাকে বলেছে যে ব্যাপারটা খুবই সিক্রেট, শুধুমাত্র অভিজিতের কানেই বলো। শুনবেন আপনি, নয়তো আমি চলে যাচ্ছি। না না, আপনি 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 বলুন। অভিজিৎ, ফিসফিস করে তুমি কি শুনছো? স্যার ইনি 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 দয়ার বন্ধু। দয়ার বন্ধু? আর না না, ইনি বললেন যে ইনি কানে কানে বলবেন। আচ্ছা, এখন কি বলছে? কোথায় আছে? ওই স্যার, ও এমন একটা কাজে আটকে রয়েছে। ও ফোনও করতে পারছে না, তাই তো? না স্যার, এই জন্যই তো ও আমাকে পাঠিয়েছে। ও আচ্ছা, আর কিছু? ওইসব কথা আমি ওনার কানে বলে দিয়েছি। ও ঠিক আছে, আমি এখন যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। বাই বাই। নিজে নিখোঁজ, আবার এরকম একটা বন্ধু ঠিক করেছে। এক্সকিউজ মি স্যার, এখন এরা আবার কারা? আগে আগে আমার নাম সুলেখা। স্যার, আমার ছেলে অমিত, কি হলো আপনার ছেলে? সে কাল রাত থেকে বাড়ি ফেরেনি। আপনার ছেলের কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে আছে। আপনারা কে? স্যার, আমরা অমিতের বন্ধু। আমি প্রিয়া, এ হর্ষদ আর এ স্নেহা। আচ্ছা, তোমরা শেষবার কখন দেখেছিলে অমিতকে? কাল রাত আমাদের কলেজে পার্টি ছিল, পার্টি চলছিল আর কে যেন অমিতকে বাইরে ডাকলো, তারপরেও ফেরত এলোই না। কে ডেকে পাঠিয়েছিল ওকে বাইরে? স্যার, বলতে পারবো না, আমরা জানি না। আচ্ছা, অমিতের কারুর সঙ্গে কোনো ঝগড়া বা কোনো রকম শত্রুতা রয়েছে? অমিতের সাথে রাহুলের ঝগড়া লেগেই থাকতো। ওই রাহুল কে? স্যার, রাহুল আমাদের ক্লাসমেট। ওর ঝগড়া কেন হতো অমিতের সঙ্গে? আসলে রাহুল প্রিয়াকে নিয়েই পড়ে থাকতো, কিন্তু প্রিয়ার অমিতের সাথে ভালো বন্ধুত্ব ছিল, সেই জন্যই। ও তাহলে এই ব্যাপার। এই রাহুলও ছিল এখানে পার্টিতে? হ্যাঁ, ছিল তো বটেই, কিন্তু কিন্তু কি? কিন্তু কিছুক্ষণ পর ও ওখান থেকে চলে গেছিল। আচ্ছা, তারপর রাহুলও গায়েব হয়ে গেল পার্টি থেকে? স্যার প্লিজ, আপনারা রাহুলকে খুঁজে বার করুন, কিছু হয়ে গেলে ওর, প্লিজ। আচ্ছা, আপনারা কি জানেন এই রাহুল এখন কোথায় থাকে? গাড়িতে উঠে বস। কেন স্যার? আমি বলছি চুপচাপ গাড়িতে উঠে বস, কুইক। আরে, দয়া স্যারের গাড়ি! দয়া, দয়া! স্যার, ও ফোন করে ইশারা করছিল। অভিজিৎ, আগে ওই রাহুলের বাড়িতে চলো। কি? অমিত হারিয়ে গেছে? কিন্তু আমি তো ওকে দেখেছিলাম কলেজের পার্টিতে। হ্যাঁ, এটা তো আমরাও জানি, ও কলেজের পার্টিতে ছিল, কিন্তু তারপরে ও কোথায় গিয়েছিল কোথায়? স্যার, আমি কি করে জানবো স্যার? ও কিছুটা খামখেয়ালি ছেলে স্যার, হয়তো কোথাও ফেসে গেছে এদিকে ওদিকে। না 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 না, ও নিজে নিজে যায়নি, তুমি নিয়ে গিয়েছিল ওকে। কোথায় লুকিয়ে রেখেছো ওকে বলো? আমি স্যার? তুমি জ্বলতে না অমিতকে দেখে? হ্যাঁ, কখনো কখনো ধোঁয়াও বেরোতো তোমার ভিতর থেকে। স্যার, কেন ধোঁয়া বেরোবে কেন স্যার? ওরা আমাকে ফাঁসিয়ে দিচ্ছে স্যার। আচ্ছা, ওরা তোমায় ফাঁসিয়ে দিয়েছে তাই তো? আরে প্রিয়া, ও কি তোমায় ফাঁসাচ্ছে? কি? প্রিয়া? কি হলো, হাওয়া বেরিয়ে গেল প্রিয়ার নামটা শুনতে নাকি? হ্যাঁ, প্রেমিকদের বেশিরভাগ সময় এই হয় স্যার। প্রিয় অমিতকে ভালোবাসতো তাই না? তাহলে বলো,
কি করেছিলে তুমি অমিতের সঙ্গে? কিছু করিনি স্যার। আবার কিছু করনি বলছো? প্রকৃত প্রেমিক স্যার, প্রকৃত প্রেমিক। স্যার পার্টির রাত্রে ওকে ওর গাড়ির দিকে যাচ্ছিল, আর ওর সাথে কেউ ছিল। এটা আবার কি নতুন গল্প? হ্যাঁ, না স্যার, সত্যি কথা বলছি, কেউ ছিল ওর সাথে। কে ছিল সে? স্যার আমি জানি না ও কে ছিল, আমি তো ওকে প্রথমবার দেখেছি। হ্যালো, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিয়ার। কি? ওকে 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 এই অমিতের গাড়ির রং করো, বার করো। আসতে দাও, আসতে দাও। আর উপরে করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো, নিয়ে এসো। উপরে করো। স্যার, ঝিলের ভিতরে গাড়িটা এমনভাবে পড়েছে, 3-4টে লোক তো লেগেইছে ধাক্কা মারার জন্য। হ্যাঁ অভিজিৎ, ফিঙ্গারপ্রিন্ট তো নিশ্চয়ই থাকবে। গাড়ি কিন্তু স্যার অনেকক্ষণ জলে ডুবেছিল, তো ফিঙ্গারপ্রিন্ট কি থাকবে? থাকবে, কেন থাকবে না? বিবেক, প্রত্যেকের মানুষের ত্বকের থেকে ঘামের সাথে সাথে তেল জাতীয় জিনিসও বেরোয়, সেই জন্য ফিঙ্গারপ্রিন্ট তো থাকবেই। আরো উপরে তোলো। ওই দেখুন স্যার, তুলতে হবে। ওই যে ওইখানটায় দেখুন। অভিজিৎ, গাড়ির ভেতর কেউ আছে কি? দেখতে তো পাচ্ছি না স্যার। এসো এসো, আস্তে আস্তে নিয়ে এসো, নিয়ে এসো। এখানে তো কেউ নেই। অভিজিৎ, একটু ডিকিটা খুলে দেখো তো। স্যার, দেখো কিছু পাওয়া যায় কিনা। বিবেক, স্যার, এখানে তো কেউই নেই। না স্যার, কেউ নেই। তার মানে হচ্ছে স্যার অমিত অমিত বেঁচে থাকতে পারে স্যার। স্যার, লাশ আছে, লাশ। উপরে নিয়ে এসো, সাবধানে। ওকে স্যার। সাবধানে বিবেক, সাবধানে। অভিজিৎ, হ্যাঁ হ্যাঁ, এখানে রাখো, এখানে রাখো, ব্যাস রাখো এখানে। এক মিনিট। এটা তো অমিত নয় স্যার। এই যদি অমিত না হয় তাহলে কে? স্যার, এটা ওই লোকটা নয় তো যে অমিতকে খুন করার চেষ্টা করেছিল? দেখো এর বডির মধ্যে কোনো আইডেন্টিফিকেশন মার্কস পাও কিনা, এর পকেটগুলো একবার চেক করে দেখো। আই কার্ড আছে স্যার, সোহম, সোহম নামের। সোহম? স্যার, একটা ব্যাপারে নিশ্চিন্ত, অন্তত অমিত বেঁচে রয়েছে। কিভাবে জানবো যে বেঁচে আছে না মরে আছে? অভিজিৎ, এই সোহমের বাড়ি প্রথমে যাওয়া যাক। ও, এইসব কি? সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, মনে হচ্ছে কেউ কিছুর খোঁজে এসেছিল। বিবেক, একটা কাজ করো, স্যার, একটু আশেপাশে প্রতিবেশীদের জিজ্ঞেস করো যে এখানে ওরা কাউকে আসতে দেখেছে কিনা। স্যার। অদ্ভুত ব্যাপার স্যার,
এই ল্যাপটপটার চার্জার আছে, কেবল রয়েছে, কিন্তু ল্যাপটপ পাওয়া যাচ্ছে না। ওই সোহম নিয়ে যায়নি তো ল্যাপটপটা? স্যার, সোহমের বডির কাছে তো ল্যাপটপ ছিল না। হতে পারে যে লোকটা এখানে তল্লাশি করতে এসেছিল সে নিয়ে গেছে। শুধু ল্যাপটপটাই বা কেন নিয়ে যাবে? হ্যাঁ, বাকি সব জিনিস এইভাবে ফেলে রেখে দেবে কেন? স্যার, হ্যাঁ, স্যার উনি প্রণীতা দেবী, সোহমের প্রতিবেশী স্যার। ও উনি কাল রাতে এখান থেকে কাউকে পালাতে দেখেছিলেন এই দরজা দিয়ে। আচ্ছা, প্রণীতা দেবী এটা ঠিক কটার সময় বলুন তো? রাত 11:11 হবে। রাত্রি 11:11 সময়? আমি দেখলাম যে একটা লম্বা লোক পালিয়ে যাচ্ছে। কে কে শুনুন। ও, তাহলে আপনি চিৎকার করেননি কেন? পুলিশকে ফোন করে জানাননি কেন? এখানে তো অনেক মানুষই আসা যাওয়া করে, দিন রাত আসা যাওয়া করে। তাহলে কি করে বুঝতে পারবো কে চোর আর কে ভদ্রলোক? আচ্ছা, আপনি ওর কাছে কোনো ব্যাগ দেখেছিলেন? আই মিন ল্যাপটপ রাখার ব্যাগ? হ্যাঁ, ছিল সেরকম কিছু। ল্যাপটপ ছিল? বোধ হয়। আপনি ওই লোকটাকে চিনতে পারবেন? মানে আরেকবার দেখলে ওকে চিনতে পারবেন? আগে হ্যাঁ, নিশ্চয়ই। গুড। তাহলে প্রণীতা দেবী, আপনি আমাদের সাথে বিউরোতে চলুন, আর ওখানে ওই লোকটার স্কেচ বানাতে আপনি সাহায্য করুন। ঠিক আছে? আর বিবেক, এই ঘরে যত জিনিসপত্র আছে প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট তোলো, প্রত্যেকটা ফিঙ্গারপ্রিন্ট তুলে নাও। খুবই বড় সড়ো চেহারার মানুষ। হ্যাঁ হ্যাঁ, লম্বা চওড়া, খুব বড় সড়ো চেহারা, আচ্ছা। খুব বড় হাত ছিল ওনার। অভিজিৎ, যখন অমিতের গাড়ি পেলাম তখন আমার মনে হলো যে ওই গাড়িতেই ওর লাশ আছে। আমি ওটাই ভাবছিলাম স্যার, গাড়িটা ওর যখন লাশটা ওরই হবে হয়তো। অমিত ওর গাড়িতে সোহমকে কেন বসাবে? এই অমিতকে যখন আমরা পাবো না, তখন তার থেকেই তুই জেনে নিস, বুঝেছিস? আর যদি ওনাকে না পাওয়া যায় তো? তো 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 আর স্যার, সোহমের বাড়ি থেকে ল্যাপটপও চুরি হয়েছিল, শুধু একটা ল্যাপটপ, আর অন্য কিছু নয় কিন্তু। হ্যাঁ, এই কথাটা তো ঠিক। সোহমের বাড়ি থেকে ল্যাপটপ চুরি হয়েছে, আর সোহমের লাশ পাওয়া গেছে অমিতের গাড়ি থেকে। আর অমিত স্যার, অমিত নিজেই উধাও। আর অমিত নিজেই উধাও? কিন্তু অভিজিৎ, ওই যে ল্যাপটপ যেটা চুরি হয়েছে, স্যার ল্যাপটপটাই বা কেন চুরি হলো? স্যার, হতে পারে ওই ল্যাপটপে কোনো সিক্রেট লুকিয়ে রয়েছে। আর এটাও তো হতে পারে সোহম কোনো অপরাধে যুক্ত হয়ে গেছে, হয়তো সেই জন্যই ও খুন হয়েছে। সিআইডি ব্যুরো? হ্যাঁ ডক্টর সালুকে, হ্যাঁ বলুন বলুন। ক্লোরোফর্ম? ওকে ওকে, আপনি এসিপি স্যারের সঙ্গে কথা বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। স্যার, ডক্টর সালুকে ফোন কি কি করেছিলেন? কি- কি বললো যখন তুমি বললে এসিপি স্যারের সঙ্গে কথা বলবেন কিনা? স্যার, কিছুই না। কিছু তো নিশ্চয়ই বলেছে। কি বলছিল? ডক্টর সালুকে তো আপনি চেনেনি স্যার, উনি যা খুশি তাই বলতে থাকে। অভিজিৎ, শালুকে এখন কি বলছিল? স্যার, উনি বলছিলেন যে আমি আমার জামা কাপড় ছিঁড়তে চাই না। আমি ওর কাপড় ছিঁড়ে নেবো, এখনই দেখে না নিচ্ছি না ওকে। স্যার স্যার স্যার, ডক্টর সালুকে বলছিলেন যে সোহমকে কেউ ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে দিয়েছিল। আর তারপরে ওকে জলে ফেলে দিয়েছে? ইয়েস স্যার, ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে দিয়েছিল, তারপরে জলে ফেলে দিয়েছিল। স্যার, কি হয়েছে? কাঁদছো কেন? স্কেচ তৈরি হয়নি? স্যার আঁকা তো হয়েছে, কিন্তু আঁকতে গিয়ে কি মেয়ের ছবি হয়ে গেছে? না স্যার, উল্টোটাই হয়ে গেছে। এটা তুমি কি আঁকলে? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে তো? স্যার, উনি যেমন বলেছেন আমি তো তেমনই এঁকেছি। আপনি কি আমাদের সঙ্গে মজা করছেন ম্যাডাম? এর মধ্যে মজার কি ব্যাপার আছে? আপনি কি জানেন যে এই লোকটা কে? এটা ওই লোকটাই যে ওই রাত্রে সোহমের রুমে এসেছিল। এটা কি করে সম্ভব ম্যাডাম? এ একজন সিআইডি অফিসার, বুঝেছেন? সিআইডি অফিসার। যদি সিআইডি অফিসার চুরি করে তাতে আমি কি করতে পারি? কিন্তু আমি শিওর যে এটা ওই লোকটাই। দেখুন, আপনি কিন্তু এইভাবে... দাঁড়াও অভিজিৎ, এক মিনিট। তুমি দয়াকে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, ফোন করো ওকে। হ্যালো, ইয়া সিআইডি ব্যুরো? কি? ওকে 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 ওকে, ঠিক আছে, আপনি ভয় পাবেন না।
ওকে ওকে। কি হচ্ছে? স্যার, যে মেয়েটা এসেছিল অমিতের গার্লফ্রেন্ড প্রিয়া, আমি প্রিয়া, এ হর্ষদ আর এ স্নেহা। ওকে পাওয়া যাচ্ছে না। ওর বাবা ফোন করেছিল। প্রিয়া নিখোঁজ হয়ে গেছে? স্যার প্লিজ দেখ প্লিজ প্রতীক, স্যার। আমি বেশিক্ষণ অপেক্ষা করে থাকতে পারবো না। তোরা অনেক বড় অপরাধ করে ফেলেছিস। হ্যাঁ, এখনো সময় আছে, বলে দে, সব সত্যি কথা বলে দে, নাহলে আমি কিন্তু ছাড়বো না কাউকে। স্যার মাথায় প্লিজ রাখ। স্যার, প্লিজ আমাকে মাফ করে দিন স্যার। আমি কাউকে কিছু বলবো না স্যার। স্যার কি প্লিজ এক কথা বলে প্লিজ যাচ্ছিস তখন থেকে? হ্যাঁ, প্লিজ স্যার। স্যার স্যার এসিপি স্যার। স্যার ছেড়ে দিন স্যার, বল। প্লিজ স্যার, ছেড়ে দিন না স্যার। দয়া কেন ফোনটা ধরছে না? স্যার অনেক কষ্টে খুঁজে বের করে এনেছি এদের। আচ্ছা, বলো প্রিয়া কোথায়? কি প্রিয়াকেও পাওয়া যাচ্ছে না? ফালতু কথা ছাড়ো। কোথায় প্রিয়া? স্যার এটা আপনি আমাদের কেন জিজ্ঞেস করছেন? প্রথমে অমিত আর এখন প্রিয়া। এই তোমাদের পরিচিত লোকজনই কেন গায়েব হচ্ছে? হ্যাঁ, এই ব্যাপারে আমরা কি করে বলবো আপনাকে? তাহলে আর কে বলবে? প্রিয়া তোমাদের বন্ধু ছিল, তাই না? একে চেনো? এটা তো সোহম। আর ওর আই কার্ড আপনাদের কাছে কি করে এলো? ও লাশের পাশে। সোহমের লাশ? হ্যাঁ, সোহমের লাশের পাশে। সোহম খুন হয়েছে। এবার বলো, সোহমকে তোমরা চিনলে কি করে? স্যার সোহম আমাদের বন্ধু ছিল। বাহ বাহ বাহ। যারাই এদের বন্ধু হচ্ছে তারা হয় গায়েব হয়ে যাচ্ছে, না হলে তাদের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে। স্যার অনেক দিন ধরে কথাও হয়নি সোহমের সাথে। এই নিন স্যার, কথা বন্ধ হওয়ার নতুন নাটক। ও মাই গড, কি ব্যাপার, তুমি জানো একে? এ তো সেই। হ্যাঁ এটা তো সেই লোকটাই। কে কে? স্যার এই লোকটাই সেদিন অমিতকে বাইরে ডেকেছিল কলেজের পার্টি থেকে। আরে শিওর এটা কি সেই লোকটা? হ্যাঁ এই ছিল স্যার, এই। আর প্রিয়াকেও ওই নিশ্চয় নিয়ে গেছে। স্যার এই দয়া করছেটা কি? সেটাই তো বুঝতে পারছি না। হ্যালো, কি? ঠিক আছে, ইয়া স্যার, আরো দুটো ডেড বডি পাওয়া গেছে ঝিল থেকে। আরো দুটো ডেড? ভালো হয়েছে স্যার আপনারা এসে গেছেন, আমরা আপনাদের জন্যই ওয়েট করছিলাম। আচ্ছা, প্রিয়া? অমিত, এ কি করে হলো? অমিত, আমার ছেলে প্লিজ অমিত। প্লিজ সামনে প্লিজ। দেখো, সোহম খুন হওয়ার পরে এই দুজন খুন হয়েছে। যা কিছু জানো তুমি সবটা ঠিক করে বলো, ব্যাপারটা কি? কোনো চক্কর নেই স্যার। শোনো, তুমি কিছু গোপন করার চেষ্টা করো না। দেখো, এর আগে কারোর প্রাণ না চলে যায়, তার আগে সত্যিটা বলো। স্যার স্যার আমি মরতে চাই না স্যার, প্লিজ স্যার। কিছুদিন আগে আমি একটা তুমি চুপ করো, আমায় বলতে দাও আজকে প্লিজ। যদি আমাদের কেউ বাঁচাতে পারে সেটা শুধু সিআইডি। বলো কি হয়েছিল? স্যার কিছুদিন আগে আমি একটা এসএমএস পেয়েছিলাম। এসএমএস? কিরকম এসএমএস? 1 মিনিট দাঁড়ান, আমি বলছি। এই নিন। তোমার জীবনে আর অল্প কিছুদিন বাকি আছে। কে কে এরকম এসএমএস পাঠিয়েছে? জানি না স্যার, আমার কাছে এরকম একটা এসএমএস আসে। আর যখন আমরা ওই নাম্বারে বারবার ফোন করার চেষ্টা করি তো নাম্বার সুইচ অফ বলছিল। মোবাইল বন্ধ? এই অমিত আর প্রিয়া এরাও এরকম এসএমএস পেয়েছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই কথাটা যদি তোমরা আমাকে আগে বলে দিতে তাহলে হয়তো এরা প্রাণে বেঁচে যেত। স্যার মাফ করে দিন স্যার, আমরা খুব ভয় পেয়েছিলাম, প্লিজ আমাদের বাঁচিয়ে নিন। হ্যাঁ সালুকে কি?
শালুকে তুমি কি বলছো? আরে শিওর? আচ্ছা ঠিক আছে। কি হলো স্যার? সোহমের ঘর থেকে আমরা যে ফিঙ্গারপ্রিন্টগুলো পেয়েছি ইয়েস স্যার। সেগুলো দয়ার। কি দয়া গেছিল সোহমের বাড়িতে? অবভিয়াসলি, এই জন্যই তো ওর আঙুলে ছাপ পাওয়া গেছে। মানে স্যার, প্রণীতা দেবী ঠিকই বলছিলেন। উনি ওই রাতে দয়া স্যারকে পালাতে দেখেছিলেন সোহমের বাড়ি থেকে। এবার কি করবো স্যার? হ্যাঁ, কি করব? বিবেক, তুমি আর ফেডরিক যাও, এদের দুজনের উপর নজর রাখো, খেয়াল রেখো ওদের। Yes, sir. আর অভিজিৎ, মোবাইল কোম্পানির কাছে খবর নাও দয়ার ফোনটা এখন কোথায় আছে। দয়াকে অ্যারেস্ট করতেই হবে। জিনিস এনেছো? নিয়ে এসছি। টাকা? কেমন আছো দয়া? স্যার আপনি? গাড়ি থেকে বেরিয়ে এসো। কিন্তু স্যার আমি দয়া, গাড়ি থেকে বেরিয়ে এসো। দাঁড়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ? চল এদিকে আয়। আয়। চল। এই নিন স্যার, একেই দিয়েছিল দয়া টাকা। রাহুল, এও এখানে আছে? হ্যাঁ স্যার, টাকা নিয়ে পালাচ্ছিল। কি দয়া, কেন টাকা দিয়েছিল ওকে? মুখ বন্ধ করে রাখার জন্য? স্যার, আপনি তো বলেছিলেন সিআইডি এই ব্যাপারে আসবে না। দয়া, এসব কি হচ্ছে? হ্যাঁ, তুমি কি করতে চাইছো? স্যার সপ্তাহখানেক আগে হঠাৎ আমি জানতে পারলাম যে আমি ফোনে যা কথা বলছি সেটা কেউ শুনছে। কি? তার মানে তোমার ফোন কেউ ট্যাপ করছিল? হ্যাঁ স্যার। কিন্তু ফোন তো তারই ট্যাপ করতে পারে না, এই মোবাইল কোম্পানির লোকজন। এখানেই তো আসল রহস্যটা। ফোন ট্যাপ মোবাইল কোম্পানি করছে না। তাহলে কে কে করছিল? স্যার এটাই তো জানার চেষ্টা করছিলাম আমি এতদিন। তাহলে তুমি ফোন তোলনি কেন? বারে বারে ফোন করে আমরা হাঁপিয়ে গেছি। স্যার শুধু আমার ফোনটাই নয় স্যার, আপনাদের সবাইয়ের ফোনই ট্যাপ করে শুনছে কেউ। কি? আমাদের কলও? হ্যাঁ তার মানে আমাদের কোনো কথা গোপন নেই? স্যার শুধু আমাদের ফোনগুলো নয়, আমাদের সমস্ত কম্পিউটারও হ্যাক করেছে ও। আমাদের কম্পিউটারে যতগুলো অপরাধীদের লিস্ট আছে আর তাদের সম্পর্কে গোপন তথ্য যা আছে সবকিছু হ্যাক হয়ে গেছে স্যার। আরে তাহলে তো বাইরে অন্য কোনো ফোন থেকে ফোন করতে। আমাদের সবার ফোনে যদি কেউ কান পেতে থাকে তো কাটটাতে করব। এই জন্য তুমি ওই মহিলাকে পাঠিয়েছিলে? ওই মহিলাটিকে? স্যার ও তো এমনি একটা বন্ধু স্যার, আমার সব খবর রাখে ও কখনোই মুখ খুলবে না স্যার। আরে তাহলে একটা লেটার তো পাঠাতে পারতে না? আরে একের পর এক এমন ইন্টারেস্টিং খবর পাচ্ছিলাম যে আমার সময়ই হচ্ছিল না চিঠি লেখার মতো। সবার আগে তো আমি মোবাইল নেটওয়ার্ক কোম্পানিকেই ধরেছিলাম স্যার। ওখানে গিয়ে জানতে পারলাম যে বান্দ্রায় কোনো এক সোহমের বাড়ি থেকে এই ট্যাপিংটা করা হয়েছে। সোহম? আর তুমি সেই রাতে সোহমের বাড়িতে গিয়েছিলে? তার মানে প্রণীতা ঠিকই বলেছিল। বাড়িতে সোহম তো ছিল না স্যার, কিন্তু অন্যান্য যা কিছু দেখেছিলাম তাতে আমার মাথা খারাপ হয়ে গেছে স্যার। ওর ল্যাপটপে আমাদের প্রত্যেকের ফোন নাম্বার ছিল স্যার। আমাদের কাছে যে ক্রিমিনাল লিস্ট আছে সেটা আর ফিঙ্গারপ্রিন্টগুলোও আছে সব। আশ্চর্য ব্যাপার, আজকালকার ছেলেমেয়েরা এত চালাক হয়ে গেছে। আজকালকার ছেলেমেয়েরা তো 15-16 বছর বয়স থেকেই কম্পিউটারে এক্সপার্ট হয়ে পড়ে। দুনিয়ার বড় বড় হ্যাকাররা তো এরকমই বাচ্চা। তারপর কি হয়েছে? স্যার সোহমের বাড়ি থেকে আমি জানতে পারলাম যে রেনবো কলেজের কিছু স্টুডেন্ট এই কাজের সঙ্গে যুক্ত। ও, এই জন্যই তুমি ওই কলেজের পার্টিতে গিয়েছিলে? হ্যাঁ স্যার। অমিতকে তো দেখতে পাইনি ওখানে, এই রাহুলকে পেয়েছিলাম। রাহুল? রাহুলকে ভেতরে পাঠাও।
আর এই রাহুলকে টাকার লোভ দেখিয়ে এই লিস্টটা ওর কাছ থেকে পেয়েছি। অমিত, প্রিয়া, সোহম, হর্ষদ, স্নেহা, সানি। সানি স্যার এই সানিটাকে সানি, সম্ভবত আমি ভুল করে ওর নাম লিখে ফেলেছি। ও তো মারা গেছে। কি হয়েছে স্নেহা? তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় পাবো না তো কি করব? যদি আগে জানতাম ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়াবে তাহলে এসব ঝামেলায় পড়তামই না। আরে কিচ্ছু হবে না, তোমরা মেয়েরাও না সত্যি ছোট ছোট ব্যাপারে অকারণে ভয় পেয়ে যাও। ঠিক বলেছো, তোমার এটা ছোট ব্যাপার মনে হচ্ছে। এত লোকের মৃত্যু ঘটে গেছে। শোনো, আমার মনে হচ্ছে সিআইডিকে সবকিছু সত্যি সত্যি বলে দেওয়া উচিত। পাগল হয়ে গেছো নাকি? এরকম ভুল করেও করো না, না হলে খুব বাজেভাবে ফেসে যাবো আমরা। হয়তো কেউ এসেছে। ও মাই গড, কি হয়েছে? সিআইডি? তো সানি, স্যার প্লিজ আমাকে ফাঁসাবেন না এর মধ্যে। এর বাড়িতে ফোন করো, এর বাবা মাকে ডেকে আনো। না, ডাকবেন না। তাহলে আসলে সানির মৃত্যু একটা অ্যাক্সিডেন্টে 6 মাস আগে হয়েছিল। কিরকম অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ও সুইমিং পুলে ডুবে মারা গিয়েছিল। সুইমিং পুলে ডুবে? কিভাবে? সম্ভবত ওই পার্টিতে খুব ড্রিঙ্ক করে ফেলেছিল, আর ও বুঝতেই পারেনি কখনো সুইমিং পুলে পড়ে গিয়েছিল। কিন্তু পার্টিতে অন্য লোকেরাও তো ছিল নাকি? হ্যাঁ স্যার, যে লিস্টটা আমি আপনাকে দিয়েছি সবাই ছিল। এরা সবাই ছিল? তাহলে লিস্টে যাদের নাম লেখা ছিল তাহলে তো প্রত্যেকেই মারা যাচ্ছে। মনে হচ্ছে স্যার কেউ সানির মৃত্যুর বদলা নিচ্ছে। স্যার 6 মাস আগে মৃত্যু হয়েছে সানির। 6 মাস আগের রেকর্ডটা চেক করি, কোথাও না কোথাও তো খোঁজ পেয়ে যাবো ওর মৃত্যুর ব্যাপারে। স্যার, হ্যাঁ স্যার এদিকে দেখুন। এই পেপারটায় সানির মৃত্যুর খবর বেরিয়েছিল স্যার। ফাইনাল ইয়ার স্টুডেন্ট ছিল। সানি লুঘানা রেইনবো কলেজের স্টুডেন্ট। পার্টির সময় সুইমিং পুলে ডুবে মৃত্যু। মৃত্যুর মূল কারণ মদ। সানির মৃত্যুতে দুঃখ পেয়ে স্যার ওর বাবা 2 দিন পরে আত্মহত্যা করেছিল। ইস, ওর অসহায় মা কিভাবে দিন কাটাচ্ছে? ওর মা কি মেনে নিয়েছিল যে মৃত্যুটা অ্যাক্সিডেন্টে হয়েছে? না, উনি মানেননি। ওনার মতামত তো অন্যরকম ছিল। ইনি সানির মা? ইনার মুখটা তো খুব চেনা চেনা মনে হচ্ছে। স্যার, স্যার ইনি তো... এক্স্যাক্টলি, তুমি ঠিক ধরেছ। মাই গড, তাহলে ইনিই মারছেন সবাইকে? নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিয়ে চলেছে মহিলা। স্যার, এর ব্যাপারে সমস্ত কিছু খোঁজ নাও। এর বাড়ি যাও তুমি। ততক্ষণ আমরা স্নেহার বাড়িতে যাই, দেখি ওখানে সব ঠিকঠাক আছে কিনা।
বাড়ির সমস্ত লাইট তো অফ স্যার। সবাই ঘুমিয়ে পড়েনি তো? আরে ফেডরিক আর বিবেক কোথায় গেল? ওদের তো এখানে থাকা দরকার ছিল। ফ্রেডরিক স্যার। হ্যাঁ ফ্রেডি। ফেডরিক, আরে ফ্রেডি এর আবার কি হলো? স্যার মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। তাহলে বিবেক কোথায় গেল? সব বিবেক কোথায় ছিলে তুমি? হ্যাঁ, আর কি হচ্ছে ফ্রেডির? জানি না স্যার, এতক্ষণ তো ঠিকই ছিলেন। তুমি কোথায় গিয়েছিলে? স্যার ওই দিক থেকে কিছু আওয়াজ আসছিল, আমি দেখতে গেছিলাম কোনো গন্ডগোল আছে আর কিনা। ততক্ষণে কেউ ফ্রেডিকে অজ্ঞান করে দিয়েছে। এখন যেই থাক না কেন সে ঘরের ভেতরে আছে। ঘরের ভেতরে চলো। বিবেক, ফেডরিককে দেখো। Yes, sir. অভিজিৎ, দেখো বোর্ডটা কোথায়। ওদিকটা দেখো। দরজা খোলো, দরজা খোলো। স্নেহা, কাকু, কাকিমা। ভয় পেও না। ড্যাম ইট, জ্যাম আছে স্যার। খুলছি খুলছি, ভয় পেও না। হর্ষদ, তুমি এখানে? স্নেহা কোথায়? কেউ আমাকে ভেতরে আটকে দিয়েছিল। স্নেহা কোথায়? স্নেহা? হ্যাঁ হ্যাঁ, স্নেহা কোথায়? জানি না তো। কি হয়েছে আপনারা এখানটাতে? স্নেহা, স্নেহার রুমটা কোথায়? ওই যে ওপরের দিকে। উপরে আছে। অভিজিৎ, স্নেহা? স্নেহা, স্নেহা কি বাথরুমে আছে? হতে পারে। স্নেহা, এটা আবার কি? না, শুকবে না ওটা, প্লিজ। ও মাই গড। সাবধানে, সাবধানে। সীমা কি হয়েছে? ধীরে ধীরে। ক্লোরোফর্ম আছে স্যার। ক্লোরোফর্ম? তার মানে হলো অভিজিৎ, স্নেহাকে কেউ অজ্ঞান করে এখান থেকে তুলে। এবার ওরও সেই অবস্থা হবে যা প্রিয়া আর অমিতের হয়েছিল। আন্টি প্লিজ আমায় ছেড়ে দিন, আন্টি প্লিজ। আন্টি আমায় যেতে দিন প্লিজ। আমার ছেলে সানিও এইভাবেই কষ্ট পাচ্ছিল, কিন্তু কিন্তু তোমরা ওকে বাঁচালে না, কেউ বাঁচালো না। কেন? কি করেছিল আমার ছেলেটা? আন্টি আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম, যদি সানি গিয়ে পুলিশকে বলে দেয় তো যে আমরা সবাই কম্পিউটার হ্যাকিং করি, তাহলে খুব বাজেভাবে ফেঁসে যাব। তা বলে পুলিশের থেকে বাঁচার জন্য তোমরা আমার ছেলেটাকে মেরে ফেললে, ওকে মদ খাইয়ে ওকে সুইমিং পুলে ফেলে দিলে। সরি সানি, তুই আমাদের ব্যাপারে সকলকে বলে দিতে চাইছিলি। যদিও কোনোভাবে বেঁচে যায় তাহলে আমাদেরকে জেলে পাঠিয়ে ছাড়বে। তোমাকে তো অবশ্যই মরতে হবে সানি। গুড বাই সানি। এটা আপনাকে কে বললো? ওই কথাটা মরার আগে
প্রিয়া আমাকে বলে দিয়েছিল। বাঁচাও বাঁচাও প্লিজ হেল্প। কেউ আসবে না। কেউ আসবে না বাঁচাতে। বাঁচাও হেল্প হেল্প বাঁচাও। খুব দেরি করে ফেলেছেন আপনারা আসতে। ও মরে যাচ্ছে। হেল্প কেউ বাঁচাও হেল্প। বিবেক, বাঁচাও ওকে। প্রণীতা, ও তুইও এসছিস? তোকে তোকেও আমি ছাড়বো না। তুই আমার ছেলেকে মেরেছিস। ছেড়ে দেবো না আমি তোকে। ভয় পেও না, আমরা এসে গেছি। ছাড়বো না আমি। প্রণীতা, ছাড়ুন ওকে। আইন ওকে শাস্তি দেবে। ছেড়ে দাও ওকে। আমার ছেলের মৃত্যুকে আত্মহত্যা বানিয়ে দিয়েছে আপনাদের আইন। এবার ওকে শাস্তি আমিই দেব, আমি দেব। ছাড়ুন ওকে। ছাড়ো বলছি। ব্যাস প্রণীতা, নইলে গুলি চালাতে হবে। প্রণীতা, প্রতিটি মানুষ যদি প্রতিশোধ নেওয়ার জন্য খুন করতে থাকে, তাহলে ভালো মন্দর পার্থক্য কি রইল? আমি তোমার দুঃখ বুঝতে পারছি, কিন্তু তোমাকে শাস্তি পেতেই হবে, আর সেটা নিশ্চয়ই পাবে। হর্ষদ আর স্নেহা, তোমরা নিজেদের অপরাধ লুকোনোর জন্য নিজেদেরই বন্ধুকে খুন করে দিলে, হ্যাঁ? তোমাদের দুজনেরই ফাঁসি হবে। খুনের এনকোয়ারি করতে গেছিলাম। এনকোয়ারির খবর সংগ্রহ করতে করতে আমরা একটা বাড়িতে পৌঁছলাম। দেখতে দেখতে আমাদের সবাইয়ের চোখের সামনেই আগুন লেগে গেল বাড়িটাতে। যতক্ষণে ফায়ার ব্রিগেড ওখানে এসে পৌঁছলো, ততক্ষণে তো বাড়িটা পুরোপুরি পুড়ে গিয়ে ছাই হয়ে গেছিল। যেভাবে তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়েছিল দেখে মনে হচ্ছিল কেউ জেনে বুঝে আগুন লাগিয়েছিল বাড়িটাতে। যে আগুন লাগিয়েছিল সে জানতে পেরেছিল যে আমরা ওই বাড়িটাতে পৌঁছে গেছি, আর যেভাবে হোক কোনো না কোনো চিহ্ন খুঁজে বের করবই, তাই আগুন লাগিয়ে দিয়েছিল। না যদি থাকে বাংলো, চিহ্ন কোত্থেকে আসবে? যাই হোক, আমরাও তো এত সহজে হার মানার পাত্র নই। এসিপি সাহেব জোর দিয়ে বললেন, আদা জল খেয়ে সবাই উঠে পড়ে লাগো, ওই ছায়ের মধ্যে থেকেই প্রমাণ খুঁজে বের করো, খুনি যেন আমাদের হাত থেকে বেঁচে না যেতে পারে। হ্যাঁ, বললেন তো বটে, কিন্তু ছায়ের মধ্যে থেকে প্রমাণ বের করব কি করে? হ্যাঁ, পেপারস সব পুড়ে গেছে, কাপড় চোপড় তাও তো পুড়ে গেছে। এর পরেও, সবকিছু পুড়ে যাওয়ার পরেও কিছু না কিছু তো থেকে যাই, যার মধ্যে থেকে আমাদের ডক্টর সালুখে কোনো না কোনো প্রমাণ ঠিক খুঁজে বের করেন। আর আমরাও ওভাবেই খুঁজছিলাম। ছাইগুলোকে একটু একটু করে সরিয়ে সরিয়ে দেখতে দেখতে হঠাৎই একটা লাশ পেলাম। পুড়ে যাওয়া লাশ, পুরোপুরি পুড়ে যাওয়া একটা শরীর। যেমন পুড়ে যাওয়া গাছ হয় না, সেরকম কালো ঝুল। ফ্রেডি তো লাশটা নিয়ে যাওয়ার জন্য গাড়ি আনাচ্ছিল। ও ফোন করতে যাচ্ছিল, আর জ্বলে যাওয়া দেওয়ালের মধ্যে থেকে একজনের ফিসফিসানির আওয়াজ পেলাম। আমরা তো পাগলের মতো এখানে ওখানে সব জায়গায় খুঁজতে লাগলাম, কিন্তু কিচ্ছু পেলাম না। কিছু সময় বাদে আবার আওয়াজ পেলাম, কেউ যেন ডাকছে কাউকে। এমন মনে হচ্ছিল যেন কোনো আত্মা ডাকছিল। ফ্রেডি তো দেওয়ালে কান দিয়ে শুনতে লাগলো। আবার আওয়াজটা পেল। ফ্রেডি বেচারা তো অজ্ঞানী হয়ে গেছিল। পরে জানা গিয়েছিল যে আওয়াজটা ওই পুড়ে যাওয়া লাশটার ভেতর থেকেই আসছিল। ওই লোকটা বেঁচে ছিল। পুরোপুরি পুড়ে যাওয়া ঠোঁট দুটো নিয়ে ওই লোকটা কিছু বলার চেষ্টা করছিল। প্রথমবার দেখেছিলাম ঠোঁট ছাড়া কোনো মানুষ কিভাবে কথা বলে। এই কেসটাতেও আমরা একটা পুড়ে যাওয়া লাশ পেয়েছিলাম। আপনারা নিজেরাই দেখে নিন কি হয়েছিল।
হ্যাঁ মিস্টার ম্যাথিউ। হাই, কুলদীপ বলছি। কেমন আছেন স্যার আপনি? হ্যাঁ, এখানে তো প্রায় সকাল 8টা বাজে। ওখানে আমার মনে হয় সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, এখানে সব কিছু ঠিকঠাক আছে। আগে মিস্টার ম্যাথিউ, আমি আপনাকে এই জন্য ফোন করেছি, আপনার সমস্ত মাল রেডি, আপনার সমস্ত কনসাইনমেন্ট রেডি এবং গোডাউনে পড়ে রয়েছে। আগে যখনই কন্টেনার চলে আসবে আমি ওগুলোকে ডেলিভারি করে দেবো। আগে স্যার, হ্যাঁ ওটা তো আমি করে দেবো, কিন্তু যদি কিছু টাকা পয়সা দিয়ে দেন তাহলে আমার খুব উপকার হয়। হ্যাঁ মিস্টার ম্যাথিউ, আপনি আমার সমস্যাটা বোঝার চেষ্টা করুন। না না, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি যে আমেরিকায় মন্দা চলছে, কিন্তু এখানকার অবস্থা ভালো নয়। আমার হাতেও একদম টাকা পয়সা নেই মিস্টার ম্যাথিউ। যদি 50%-এর মতন আগে, হ্যাঁ মিস্টার ম্যাথিউ, আমি এটা জানি না যে ডেলিভারি হওয়ার পর কখন পেমেন্ট পাবো। যদি পেমেন্ট না আসে আমি কিন্তু একেবারে শেষ হয়ে যাব। আই উইল নো হ্যাঁ। এই বন্ধ কর, বন্ধ করো এসব হইচই। চলো করো এখান থেকে। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো ওটা। চলো চলো, চলো বাইরে এদিকে যাও সবাই। এই এই, লাইনে দাঁড়াও, দাঁড়াও। চলো চলো চলো, লাইনে দাঁড়াও। চলো, লাইন লাগাও, চলো, লাইনে চলো। দাঁড়াও, চলো লাইনে দাঁড়িয়ে যাও। চলো, লাইনে দাঁড়াও, দাঁড়াও। ও গেল কোথায় দেখতেই পাচ্ছি না। দেখছি। চলো তল্লাশি করবো, পকেট দেখাও। কি আছে এতে? হ্যাঁ কি আছে? কি আছে বের করো পকেটে। পকেট দেখো। কিছু নেই স্যার। আরে তাড়াতাড়ি কি আছে বের করো। কি এটা? হ্যাঁ কি এটা? কি এটা? হ্যাঁ চল দাঁড়া এদিকে। পার্স দেখাও, কিছু না স্যার। পার্স দেখাও। দয়া পার্স চেক করো এর। পার্স কি আছে দেখাও, তোমার কাছে? হ্যাঁ দেখাও। কাল পেপারে ছবি ছাপলে বুঝতে পারবে। স্যার এই প্যাকেটটা। ড্রাগস। অ্যারেস্ট করো একে। চলো চলো যাও। স্যার চলো প্লিজ স্যার। স্যার 1 মিনিট দাঁড়ান তো স্যার, 1 মিনিট দাঁড়ান স্যার, একটা কথা বলার আছে। আমি কোনোদিনও ড্রাগ হাত দিয়েও দেখিনি। তোমার ব্যাগে ড্রাগস পাওয়া গেছে, নিয়ে যাও একে। একটা মিনিট দাঁড়ান না স্যার, আমি একজন পুলিশ অফিসার। কে? হ্যাঁ স্যার। পুলিশ অফিসার? হ্যাঁ স্যার। যদি পুলিশ অফিসার তাহলে এটা কি? হ্যাঁ ড্রাগস কোথা দিয়ে এলো? স্যার এখন আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার। আপনাকে আমি একটা ইনফরমেশন দিতে পারি। কি তোমার ইনফরমেশন? স্যার যেই লোকটাকে আপনারা খুঁজছেন উনি কোথায় আছে আমি বলে দিতে পারি। কোথায় কোথায়? স্যার প্রথমে আপনি আমায় ছেড়ে দিন। ঠিক আছে ছাড়ো। অভিজিৎ এ কি করছো? ড্রাগস সমেত ধরা পড়েছে। স্যার প্লিজ স্যার, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে স্যার। ঠিক আছে ছেড়ে দিচ্ছি, মুখ বন্ধ রেখো, নিজের কাউকে বলো না। কোথায় ও? এই এই গান নিচু কর, গুলি করে দেবো, গুলি করে দেবো। বাইরে বেরো, বাইরে বেরো। দয়া, হেই হেই, ও মাই গড, দয়া দয়া দয়া, কি হলো? ঠিক আছে? গুলি ওর গায়ে লেগেছে।
বেঁচে যাবে। হসপিটালে নিয়ে চলো। চলো চলো, সাবধানে। দেখুন, আপনি তো আমাকেও বলতে পারেন যে আপনি এসিপি স্যারের সঙ্গে কেন দেখা করতে চান। না, আমি ওনাকেই বলবো, একটু সিক্রেট আছে। দেখুন, আমি একজন সিআইডি অফিসার আর আপনি এইভাবে বিনা কি হয়েছে অনুমতিতে। বিবেক? কি হয়েছে? স্যার, ইনি আপনার সঙ্গে দেখা করতে চান, কিন্তু বলছেন না কি ব্যাপারে। তাশা? ইয়েস স্যার, তাশা কুমার, রিপোর্টিং অন ডিউটি স্যার। ডিউটি মানে স্যার ইনি। হ্যাঁ, এ আমাদের নতুন সিআইডি অফিসার। তাশা, এই অর্ডার তো 10 দিনের পুরনো। হ্যাঁ স্যার, আমাকে আজই এখানে জয়েন করার কথা। গুড গুড। আচ্ছা তাশা, গত 10 দিনের মধ্যে কিছু হয়নি তো? মানে স্যার? আমি জিজ্ঞেস করছি কিছু হয়েছে কি না। ও ও ও ও ওই যে স্যার। কোনো ভুল কাজ হয়েছে তোমার হাত দিয়ে? আমার হাতে স্যার? হ্যাঁ, তুমি। ইনি? হ্যাঁ, এ তাশা, আমাদের নতুন সিআইডি অফিসার। ও, নতুন সিআইডি অফিসার? তাশা, এরা দুজন কোনো সাধারণ পুলিশ অফিসার নয়, এরা ডিটেকটিভ, বুঝেছো? ডিটেকটিভ, পপুলার সিআইডি অফিসার এরা দুজন। স্যার, আমি কিছু করিনি স্যার, কিছু করিনি। তাহলে কি করতে গিয়েছিল ওখানে? স্যার, আমি তো শুধু এটা চাইছিলাম যে এখানে আসার আগে কেউ কিছু এমন কাজ করি যে একজন বড় ক্রিমিনালকে যাতে ধরতে পারি, যাতে যাতে প্রথম দিনই আপনি খুশি হয়ে যান। তাই ওই জায়গাটাই পেয়েছিল যাওয়ার? হ্যাঁ, জানো কতটা ডেঞ্জারাস জায়গা ওটা? হ্যাঁ স্যার, ওই ক্রিমিনালটাকে খুন করতে পারতো। স্যার, ও তো আমার ওপরেও গান তাক করেছিল স্যার। এ তো কিছুই না। শুনেছ বিবেক, টেবিলে একটা এনভেলপ রাখা আছে, নিয়ে এসো তো। ইয়েস স্যার। তোমার কি মনে হয় এরা দুজন চুপ করে বসে থাকবে? এরা যদি হাঁচিও দেয় তখন ওরা আমাকে ফোন করে জানায়, স্যার আমি হাঁচি দিয়েছি। স্যার, এই নিন। আমি তোমার গ্রেপ্তারের অর্ডার বের করেছি। তাশা, তোমাকে এর জন্য গ্রেপ্তার করা হতে পারে। আমি অ্যারেস্ট হয়ে যাব? হ্যাঁ। প্লিজ স্যার, প্লিজ স্যার। স্যার, ওখানে যত লোক ছিল সবাই ড্রাগস পকেট থেকে বের করে নিচে ফেলে দিয়েছিল স্যার। আর ওনার পার্স থেকে পাওয়া গেছে স্যার। কেন? হ্যাঁ স্যার, আমি পুলিশ ট্রেনিং এ ফার্স্ট হয়েছিলাম স্যার, সব থেকে আগে ছিলাম আমি। এই জন্য তোমাকে সিআইডি তে সিলেক্ট করা হয়েছে। কিন্তু আমি অপারগ। প্লিজ স্যার, আমার মা বাবা অনেক আশা করে বসে আছে স্যার, এখন যদি জানতে পারে তো ওরা তো মরে যাবে স্যার, প্লিজ। শুধু একটা জিনিস পেলে তোমাকে বাঁচানো যেতে পারে। কি স্যার? যে জিজ্ঞেস করবে সে করবে না তুমি করবে? সরি স্যার, তুমি জিজ্ঞেস করো। কি স্যার? স্যার, রিপোর্ট এসে গেছে। গুড, দেখি। এই নিন স্যার। গুড। তাশা, এখন ফেডরিক তোমার জন্য ভগবান না যমদূত সেটা এখনই জানতে পারবো। এটা কি স্যার? যে ড্রাগস গুলো তোমার পার্সে পাওয়া গেছে সেটা রিপোর্ট। এটা ওই ড্রাগস আসল না নকল সেটা এতে লেখা আছে। যদি আসল হয় তুমি জেলে যাবে, আর যদি নকল হয় তাহলে তুমি আজ থেকেই সিআইডি অফিসার।
নিজে পড়ে দেখবে? অভিজিৎ, দয়া, ওকে তোমরা নিয়ে যাও। চলো। প্লিজ। আর একে সিআইডির ব্যাচটা দিয়ে দিও। ওই ড্রাগস নকল বেরিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে। থ্যাংক ইউ সো মাচ। তোর এত নাচার কি হলো? CID bureau here. মাই গড, বিরাট আগুন লেগেছে তো। তুমি ওয়াচম্যান এখানকার? হ্যাঁ স্যার। তুমি ফোন করেছিলে? হ্যাঁ স্যার। লাশ কোথায়? ভেতরে আছে স্যার। চলো দেখাও। আসুন স্যার। প্রচুর ধোঁয়া এখানে, দেখাও। লাশটা কর। জানি না স্যার। জানো না মানে? তুমি এখানকার কেয়ারটেকার তো নাকি? হ্যাঁ স্যার। স্যার, আমি যখন গোডাউন ছেড়ে বাইরে যাই তখন তো এখানে কেউ ছিল না। তুমি গোডাউন ছেড়ে কেন গিয়েছিলে? হ্যাঁ, আমার স্ত্রীর ফোন এসেছিল, বলছিল বিট্টুর শরীর খুব খারাপ, তাড়াতাড়ি এসো। আমি বাড়ির দিকে দৌড়লাম, কিন্তু যখন রাতের শিফটের জন্য অন্য কাউকে পেলাম না তখন বাধ্য হয়ে ফিরে আসতে হয়েছিল। আর এখানে এসে দেখলাম পুরো আগুন লেগে গেছে। এই গোডাউনটা কি খোলা ছিল? না না স্যার, আমি তালা লাগিয়ে গেছিলাম। তালা লাগিয়ে গেছিলে? তাহলে এই লাশ মানে এই লোকটা ভেতরে কি করে এলো? কেউ তালা ভেঙে দিয়েছিল স্যার, দরজাটা খোলা ছিল স্যার। তালা ভাঙা হয়েছে, তার মনে হচ্ছে এই আগুনটা লাগেনি দয়া, লাগানো হয়েছে। বিবেক, তোমরা একটুখানি দেখো আশেপাশে কোনো তালা পাও কিনা। ইয়েস স্যার। হে ভগবান, এটা কি হলো? হে ভগবান, আমি তো শেষ হয়ে গেলাম। কি করছো তুমি? এটা কি করে ফেলেছো তুমি? আমি তোমাকে ওয়াচম্যান হিসেবে রেখেছিলাম এখানে, কোথায় ছিলে তুমি? আসলে কি বলবো স্যার, আরে আমি তো শেষ হয়ে গেছি, সব উজাড় হয়ে গেছে আমার। আপনি কি এই গোডাউনের মালিক? আমারই গোডাউন তো স্যার, আমারই গোডাউন। আমার নাম কুলদীপ স্যার। আমি নিশ্চয় হয়ে গেলাম স্যার, নিশ্চয় হয়ে গেলাম। আমি কত জিনিস রেখেছিলাম স্যার, এই কন্টেনার আমেরিকা যাওয়ার কথা ছিল। এই হচ্ছে সেই তালা যেটা একদম পুড়ে গেছে। মিস্টার কুলদীপ, দেখে মনে হচ্ছে আগুনটা নিজে থেকে লাগেনি, লাগানো হয়েছে। কি বলছেন কি? আগে হ্যাঁ, কেউ আপনার গোডাউনে তালা ভেঙে ঢুকেছিল। স্যার, স্যার এই ক্যানটা দেখুন স্যার, এমনভাবে ব্লাস্ট হয়েছে যে পেপারের মতো ফেটে গেছে এটা। যে এই আগুনটা লাগিয়ে থাকুক না কেন স্যার, আমাকে যে শেষ করে দিল, তার কখনো ভালো হবে না স্যার। মনে হচ্ছে এই লোকটাও ওদের সঙ্গে যুক্ত ছিল, যারা আগুন লাগিয়ে পালিয়ে গেছে। এ কোনো কারণে পালাতে পারেনি হয়তো, বা হয়তো নিজেদের মধ্যে ঝগড়া হয়েছিল, আগে একে মেরেছে তারপর এখানে আগুন লাগিয়ে দিয়েছে। মিস্টার কুলদীপ, আপনি কি কাউকে সন্দেহ করেন? মানে বিজনেসে আপনার কোনো শত্রু? কাকে সন্দেহ করবো স্যার? মার্কেটে এতগুলো কোম্পানি, একে অন্যের শত্রু স্যার। একটা কাজ করা যাক, এই লাশটাকে নিয়ে যাওয়া যাক ফরেন্সিকে, এই বলে দেবে আগুনটা কে লাগিয়েছিল। এ কি বলবে স্যার? পুড়ে যাওয়া লাশ আর কি বলতে পারে? এত খারাপ ভাবে বডিটা পুড়ে গেছে যে কিছু বাকি নেই। তাহলে অভিজিৎ চলো। আরে কোথায় চললে? তুমি তো একটু আগে বললে যে কিছুই বাকি নেই। আরে আজব লোক তো, যখনই দেখো ঘোড়ায় চড়ে আছে। আরে দাঁতটা তো আছে। দাঁত দেখেই কিন্তু সালুকে স্যার বলে দিতে পারে এই লোকটা আসলে কি কি খেয়েছিল। ফ্রেডি, যতক্ষণ তোমার মুখ বন্ধ থাকে না ততক্ষণ খুব সুন্দর দেখতে লাগে।
বাই দ্য বাই, তোমার এই গগলস খুব দামি নাকি? কেন? না, যতক্ষণ ভেতরে এসছে খুলছেই না। আপনি এটা বলুন যে এর দাঁতটা কি বললো। অভিজিৎ দাঁত এই কথা বললো যে এই লোকটির বয়স 25 থেকে 30 বছর হবে। 25 থেকে 30 বছর? একেবারে জোয়ান ছেলে, মৃত্যু গোডাউনে, তাও আবার আগুনে পুড়ে। বডি তো পুরোটা জ্বলে গেছে, তবু আমি ভাবলাম একটু চেক করে নিই যদি কিছু পাওয়া যায়। তো এইটা পাওয়া গেছে, এই যে দুটো আঙুল। আমি ভাবলাম এই আঙুলের ছাপই নিয়ে নি। এটা থেকে হয়তো জানা যাবে এই লোকটা অপরাধী কিনা। হ্যাঁ, ভেবে তো ছিলাম তাই, কিন্তু আঙুলগুলো পুড়ে গেছে। না বস, আঙুলগুলো সব ঠিকঠাকই আছে, কিন্তু আঙুলের ছাপ পাওয়া যাচ্ছে না। আরে, যদি আঙুলগুলো পুড়ে না থাকে তাহলে ছাপ কেন পাওয়া যাবে না? এইটাই তো প্রবলেম বস। আমি জীবনেই প্রথম এরকম একটা কেস দেখলাম যেখানে আঙুলে কোনো ছাপই পাওয়া যায় না। আগুনের তাপে বোধহয় উড়ে গেছে। আরে ছাপ কি কোনো জল যে বাষ্প হয়ে উড়ে যাবে? তাহলে সালুকে আঙুলের ছাপটা গেল কোথায়? দেখো সালুকে, আঙুলের ছাপ উধাও হওয়া মানে মাথা খারাপ করে দেওয়া কথা। বস, আমি ইদানিং একটা কাগজে পড়ছিলাম যে ফরেন কান্ট্রিতে কোন একটা এয়ারপোর্টে একজন লোকের আঙুলের ছাপ নিচ্ছিল। পরে জানা গেল যে ওই লোকটির তো আঙুলের ছাপই নেই। ব্যাস, সঙ্গে সঙ্গে ওকে অ্যারেস্ট করে নিল। আর মজার কথা এইটা যে ওই লোকটা নিজেই জানতো না যে ওর আঙুলের ছাপ পাওয়া যায় না। তার মানে এই যে বস, ওই লোকটি অসুস্থ ছিল, ক্যান্সার পেশেন্ট। ওকে, তার মানে ও ক্যান্সারের ওষুধ খাচ্ছিল আগে। হ্যাঁ, ক্যাপাসিটাবাইন। আর রিসার্চ থেকে জানা যায় যে যে লোক ক্যাপাসিটাবাইন অনেক দিন ধরে ব্যবহার করে তার আঙুলের ছাপ পাওয়া যায় না। তুমি যা কথা বলতে চাইছে সালুকে, এই যে লোকটা পুড়ে গেছে ও ওষুধ নিত, ক্যাপাসিটাবাইন। একদম ঠিক। তার মানে হলো এই লোকটা ক্যান্সার পেশেন্ট ছিল। তাহলে তো এই লোকটার ব্যাপারে জানা যাবে স্যার। সমস্ত ক্যান্সার হসপিটালগুলোতে খোঁজ নিচ্ছি যে কোন কোন লোককে ক্যান্সারের ওই ওষুধটা দেওয়া হচ্ছিল। আশা, এটা তোমার প্রথম কেস? তুমি এখনই ক্লান্ত হয়ে গেলে? হ্যাঁ, আর এটা তো সবে শুরু। না স্যার, আমার তো কিছু হয়নি। আমার তো খুব ভালো লাগছে স্যার। আচ্ছা, মজা লাগছে দেখে তো মনে হচ্ছে না। স্যার, কিসের একটা শব্দ হচ্ছে না? চাবি? চাবি এখানে পাওয়া গেছে মানে তো হয় এটা ওই লাস্টার, আর না হলে এটা ওই খুনিটার ঝগড়া মারামারির মধ্যে পড়ে গেছে। অভিজিৎ, এই লোকটার কেস দেখে আমার 20 বছর আগের একটা কেসের কথা মনে পড়ে যাচ্ছে। 4টে লোক মিলে একটা লোককে ছিনতাই করে, আর তারপর ওকে খুন করে ওর লাশটাকে একটা সমুদ্রের পাড়ে পুঁতে দেয় বালি দিয়ে। অনেকে বলে না যে কিছু লোকের ব্যাড লাকি তার জীবনে বারে বারে আসে। ঘটনাটা কি ঘটেছিল স্যার? হয়েছে এমনটা যে 4 দিন পরে এমন বৃষ্টি হয়েছিল, সমুদ্রের উপর এমন ঝড় ওঠে যে সমুদ্র পাড়ের সমস্ত বালি উড়ে যায়। আর কবর দেওয়া লাশটা এমন ভাবে ওঠে, হাত এইভাবে বাইরে বেরিয়ে আসে, যেন বলতে চাইছে যে আমি এখানে আছি। আমার তো মনে হয় এই কেসটাও অনেকটা এরকম। মরবার আগে লোকটা যেন সবাইকে বলে গেছে যে আমার ক্যান্সার হয়েছে। পেয়ে গেছি স্যার। কি স্যার, এটাই একমাত্র হসপিটাল যেখানে ক্যান্সারের ওষুধটা পাওয়া যায়। ওয়ামো হসপিটাল? কিন্তু অভিজিৎ, এই ওষুধ মানে ক্যান্সারের ওষুধ ওয়ামো হসপিটালে কিভাবে পাওয়া যায়? এটা তো ক্যান্সারই হসপিটাল নয়। স্যার, হতে পারে যে এখানে কোনো নতুন ডাক্তার এসছে যে এই ওষুধটার ব্যাপারে অনেক কিছু জানে। যেমন আমাদের সালুকে বুঝতে পেরেছে এই ওষুধের ব্যাপারে। দেখো অভিজিৎ, আমাদের সালুকে খট মেজাজি হতে পারে, কিন্তু ভীষণ বুদ্ধিমান। প্রতিদিন নতুন নতুন বই পড়ে। জানো তো অভিজিৎ, ওর ভেতরে না একটা খিদে আছে নতুন কিছু শেখার জন্য। হ্যাঁ দয়া, পিছনে পড়ে রয়েছে তো? পেলে কিছু? আচ্ছা, এটা তো খুব ভালো খবর। আরে ভাই, ছোট জিনিস হতে পারে, ভালো খবর তো রে ভাই। হ্যাঁ, আচ্ছা, আমরা ওই হসপিটালটা পেয়ে গেছি যেখানে ক্যান্সারের ওষুধটা দেওয়া হয়। হ্যাঁ ঠিক আছে, তুমি ওই দোকানটা খোঁজো, ততক্ষণে আমরা একটুখানি হসপিটালটা ঘুরে আসি।
কি কি পেয়েছে দয়া? স্যার একটা পুড়ে যাওয়া চাবি পাওয়া গেছে, বেরিয়ে পড়েছে ওরা ওই চাবিটার তালা খুঁজতে। আগুনে পুড়ে যাওয়া চাবি? এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে। ইয়েস, আমরা এটা জানতে চাই যে আপনারা এখানে ক্যাপাসিটোবাইন নামের কোনো ওষুধ দেন? ক্যাপাসিটাবাইন? আগে হ্যাঁ, কিন্তু ওটা তো ক্যান্সারের ওষুধ। আগে হ্যাঁ, আপনারা এই ওষুধটা দেন নাকি সবাইকে? হ্যাঁ। তাহলে কি আপনি ওই পেশেন্টের নাম আর ঠিকানা আমাদের দিতে পারবেন যে ওই ক্যাপাসিটার বাইন ব্যবহার করে? হ্যাঁ, 1 মিনিট আমি দিচ্ছি। এই নিন স্যার। ফেডরিক, এর থেকে নাম আর ঠিকানাগুলো নোট করো। এক্সকিউজ মি। ইয়েস, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? একটু এই চাবিটা দেখুন তো। এই চাবিটা এখান থেকেই তৈরি, তাই না? এই কোম্পানির তালা তো আমরাই বানাই, তাহলে তো চাবি আমরাই বানিয়েছি। এই চাবির তালাটা কে কিনেছিল সেটা জানতে চাই আমরা। Y5059 1 মিনিট স্যার, প্রকাশ ওই রেজিস্টারটা দেবে তো। দেখুন স্যার, আমরা তো এখানে প্রচুর তালা বানাই, কিন্তু তালা বানানোর পর সেগুলো কোথায় কোথায় গেছে সেগুলো সম্পর্কে খুব অল্পই খবর দিতে পারবো। যেটুকু জানতে পারা যায়, এই তালাটা এখানে তৈরি হওয়ার পর কোন কোন হার্ডওয়্যারের দোকানে বিক্রি করা হয়েছে সেটুকু তো জানা যেতে পারে। হ্যাঁ আগে, এই নম্বরের তালাগুলো আমরা আন্ধেরিতে, পার্লাতে লুকিয়ে রাখো বিস্কুটগুলো। এনেছি স্যার। কোথায় লুকিয়ে রেখেছিলে? আমি? তাহলে কি আমি রেখেছি? পরে তুমি খেতে? স্যার সত্যি আপনিও না? আপনার অফিসার কিন্তু খুব ভালো লোক, আমাদের খুব যত্ন করে এনেছেন। হ্যাঁ, ও আসলে খুবই ভালো লোক। না না ফেডরিক, এটা কি এই বিস্কুটের প্যাকেট খোলা কেন? হ্যাঁ স্যার, এই বিস্কুটগুলো না বিবেকের থেকে দূরে রাখা উচিত। না না ফেডরিক, সত্যি করে বলো তুমি কটা বিস্কুট খেয়েছো? হ্যাঁ, 3টে অবধি তো মনে আছে, বাকি। অ্যাকচুয়ালি আমাদেরও এটা খারাপ লাগছিল যে একে তো আপনাদের শরীরটা ঠিক নেই, আর তার উপরে আমরা আপনাদের এখানে ডাকতে হলো। যখন থেকে এই ওষুধটা খাচ্ছি শরীরটা খুব ভালো যাচ্ছে। আচ্ছা, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, আপনারা একে অপরকে চেনেন তো? আগে খুব ভালোভাবে। হ্যাঁ স্যার, আমরা সবাই একে অপরকে চিনি। আমাদের সবাইকে ডক্টর ডেকে এই কথা বলেছিল যে দেখো ভাই, একটা নতুন মেডিসিন এসছে, প্রয়োগ করতে চাও? বলো তৈরি আছো? তো আমরা সবাই বললাম যে একদিন তো মরে যেতেই হবে, তাহলে বরং একবার এই নতুন ওষুধটা খেয়েই দেখা যাক। আর তারপর স্যার, তারপর যেন চমৎকার হয়ে গেল। ওই ওষুধটা খাওয়ার পর আমাদের সকলের শরীর রীতিমতো সুস্থ হতে শুরু করে দিল। যাক, ভালোই হয়েছে। ঈশ্বর করুক আপনারা সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আচ্ছা, আপনারা সবাই কতজন আছেন যারা এই নতুন ওষুধ খাচ্ছেন? স্যার আমরা 4 জন। স্যার আমরা 5 জন আছি। আপনারা রমেনকে ডাকেননি? না, আমরা ওর ফোনে ট্রাই করছি কিন্তু ফোন লাগছে না ওর। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন ওই বন্ধু আপনাদের কোথায় থাকে? কেউ গিয়েছেন ওনার বাড়িতে? হ্যাঁ স্যার, আমি গেছিলাম একবার। ও মালাডের কাছে একটা গলির মধ্যে থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা ওখানে ওনার সঙ্গে দেখা করে নেব। স্যার এমনিতে ব্যাপারটা কি? আমাদের সবাইকে এখানে কেন ডেকেছেন স্যার? এটা আপনাদের আমরা পরে জানিয়ে দেব। প্রথমে ওনার সঙ্গে দেখা তো করে নি। এই কোম্পানির তালা আপনার দোকানে কি এসেছিল ফ্যাক্টরি থেকে? ধান্দার অবস্থা খুব মন্দ ম্যাডাম। আজকাল লোক বাড়ি কিনছে না, আর যদি বাড়ি না কেনে তো তালা কিনে কি করবে বলুন? এটা কি করে হতে পারে? ভালো করে দেখো, এইরকম তালা তুমি বিক্রি করেছিলে না করনি? না স্যার, এই নম্বরের তালা আজ পর্যন্ত এই দোকান থেকে বিক্রি হয়নি। এখান থেকে বিক্রি হয়নি? না আচ্ছা, স্যার। সামনে হার্ডওয়্যারের আর কোনো দোকান আছে? হ্যাঁ স্যার, সামনে। থ্যাংক ইউ। আচ্ছা দাদা, একটু দেখুন তো এই চাবিটা। দেখুন, আমি সিআইডি থেকে আসছি। আমরা জানতে চাইছি এই চাবির তালাটা কোথায় আছে। কিন্তু দাদা, এই চাবি দিয়ে তালা খোঁজা বেশ কঠিন কাজ। জানি আমি অসুবিধা আছে, কিন্তু আমরা খুঁজে বার করবই। আপনি দেখুন না। কোন কোম্পানির এটা? মার্জো? হ্যাঁ, মার্জো। এই কোম্পানির লোকেরা বলেছে যে এদের এই তালাটা এই এরিয়ার কোনো দোকানে বিক্রি হয়েছে। হ্যাঁ স্যার, আমার মনে পড়েছে। এই কিছুদিন আগে একটা চাকরিজীবী লোক এসেছিল,
আর 10টা তালা নিয়ে গেছে। 10টা তালা? হ্যাঁ, আর মারজোর তালাই। আমি এক্ষুনি আপনাকে বিল দেখে বলছি। দেখি। নাম্বারটা কি Y50598? হ্যাঁ, Y50598। স্যার, এই যে বিল। আচ্ছা, আমায় এটা বলুন যে তালাগুলো কিনেছিল কে? এই মাইক অ্যান্ড ফ্রেমস কোম্পানি। মাইকস অ্যান্ড ফ্রেমস? আগে হ্যাঁ, ওদের নতুন অফিস হচ্ছে। আপনারা? হ্যাঁ, আমরা সিআইডি থেকে। আচ্ছা, আমরা কি? আসুন আসুন। থ্যাংক ইউ। রমেনের ব্যাপারে কোনো খোঁজ পেলেন? কিছু জানা গেল মানে আমি ঠিক বুঝলাম না। আমার স্বামী কাল রাত থেকে বাড়ি ফেরেনি। আমি পুলিশ স্টেশনে কমপ্লেন করেছি। দেখুন ম্যাডাম, কথাটা হলো যে আপনার স্বামীর আমরা লাশ খুঁজে পেয়েছি। ফেডরিক, ওনাকে জল দাও। দেখুন প্লিজ। ম্যাডাম, এই নিন। নিন প্লিজ, জলটা খেয়ে নিন। কি করে হলো এসব? আসলে আপনার স্বামীর মৃতদেহ, আমরা বলতে চাইছি ওনার আগুনে পুরো একটা লাশ পেয়েছি গোডাউনে। স্যার, গোডাউনটা এখান থেকে 10 মিনিটের দূরত্বে। দেখো মা, আমরাও কষ্ট পাচ্ছি। আমরা জানি যে তোমাকে জিজ্ঞেস করার এটা সময় নয়। তুমি কি এটা বলতে পারবে তোমার স্বামী এক্সাক্ট কাজটা কি করতো, কোথায় কাজ করতো? ফ্যাক্টরিতে কাজ করতো। ফ্যাক্টরিতে কাজ করতো? আচ্ছা বলো তো, ওনার ফ্যাক্টরি বাড়ি থেকে কতটা দূরে? কোথায় ফ্যাক্টরি? কুড়ি 25 মিনিটের দূরত্ব। কেঁদো না, কেঁদো না মা। দেখো, তোমার যা কিছু দরকার হবে আমাদেরকে ফোন করে দেবে। আমি তোমার এখানে লেডি কনস্টেবল পাঠিয়ে দেবো কয়েকটা দিনের জন্য, ঠিক আছে? এখন আসছি, নিজের খেয়াল রেখো। অভিজিৎ, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এর হাজবেন্ড ওই গোডাউনে কি করতে গিয়েছিল? ও তো ফ্যাক্টরিতে কাজ করে। স্যার, ওই গোডাউনটা ওর ফ্যাক্টরি আর বাড়ির মাঝখানে পড়ে। স্যার, গোডাউনের পাশেই তো একটা বাস স্টপ। হতে পারে রমেন বাস ধরার জন্য সেই বাস স্টপে গেছিল। হ্যাঁ, ও তার নিজের অফিসের কাজ শেষ করে ও গোডাউনের কাছে বাস স্টপে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় গোডাউনে নিশ্চয় কিছু হয়েছিল আর সে ওখানে। কিন্তু আসলে হয়েছিলটা কি? গোডাউন। এক্সকিউজ মি। ইয়েস, আমরা সিআইডি অফিস থেকে আসছি। সিআইডি? হ্যাঁ বলুন, আমি এখানকার ডেপুটি ম্যানেজার। আমাদের কাছে খবর আছে যে আপনারা মার্জো কোম্পানির 10খানা তালা কিনেছেন একসাথে। 10টা তালা? কি অদ্ভুত কথা! একটা ছোট কোম্পানি কতগুলো তালা কিনলো সেগুলো এখন আপনারা খোঁজ খবর করছেন নাকি? হ্যাঁ, কারণ এটা থেকেই হয়তো আমরা জানতে পারবো যে খুনি কে। খুনি? কি খুন হয়েছে? ওসব আপনি ছাড়ুন, আপনি বলুন যে ওই 10টা তালা কোথায় কোথায় লাগিয়েছেন। ওগুলো তো আমাদের অফিসেই লাগানো হয়েছে কয়েকটা জায়গায়। আর এই তালার চাবিগুলো
কার কার কাছে আছে? সব চাবি তো আমাদের পিয়নদের কাছেই থাকে, কারণ ওনারাই খোলেন আর ওনারাই বন্ধ পিয়ন করেন। কতজন আছে আপনার অফিসে? আগে 5। আপনি কি ওদের ডাকবেন এখানে? হ্যাঁ, নিশ্চয়ই। শোনো, অফিসের সব পিয়নদের আমার কেবিনে পাঠাও। আপনারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যান প্লিজ। এক, দুই, তিন, চার। আরেকজন কোথায়? হ্যাঁ, এই 5 নম্বর কোথায়? হ্যাঁ, আচ্ছা এটা বলো, এই নাম্বারের চাবিটা কার কাছে থাকতো? Y50598। স্যার এটা তো সোনুর কাছেই থাকে। সোনু? সোনু কোথায়? স্যার ও তো 2-3 দিন ধরে ছুটিতে আছে স্যার। ছুটি নিয়েছে? আচ্ছা সোনুকে এখন কোথায় পাওয়া যাবে? আচ্ছা শোনো একটু, তুমি তুমি কোনো সোনু বলে কাউকে চেনো? সোনু? হ্যাঁ সোনু এখানে যাতায়াত করে যে। একটা সোনু আছে। আজ এসেছো? হ্যাঁ এসেছে, ওপরে বসে আছে 6 নম্বর টেবিলে। থ্যাংক ইউ। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। টেবিল নম্বর 6। ওইদিকে তোদের যেতে হবে আর নিজের কাজটা করে বেরিয়ে আসতে হবে। ডাবল। আরে আমাকে টপকাতে এসেছিল আর আমি সোজা চলে গেছি, কোনো গন্ডগোল হয়নি। সোনু ভাই কেমন আছো? এই এরা আবার আমার কোন আত্মীয় রে ভাই? একটা নয়, একসাথে অনেকগুলো আত্মীয় এসেছে রে। কে গো ভাই তোমরা? হ্যাঁ, কারা এসেছে জানতে পারলে তোমাদের প্যান্ট ঢিলা হয়ে যাবে। যতটা টেনেছো না সমস্তটাই বেরিয়ে পড়বে। মুখ সামলে কথা বল। বাবা আমরা সিআইডি থেকে এসেছি, বুঝলে? সিআইডি? কোথায় পালাতে চাইছিস? হ্যাঁ, সোনু? সোনু? আচ্ছা সোনু, একটা সাধারণ চাকরি করতে করতে অন্য পথ বেছে নিলে কেন, আর কিসের জন্য? শুধুমাত্র পিয়নের স্যালারিতে গোটা সংসারের খরচা চলতে পারে না স্যার। খরচা চলতো না? যখন বন্ধুরা আমাকে এই প্ল্যানটা বলেছিল তখন আমি মানা করতে পারিনি স্যার। বাহ বাহ, এটা বলো যে ওখানে কি হয়েছিল গোডাউনে? কি জন্য গিয়েছিল তোমরা? আমরা গোডাউনের তালা ভেঙে ভেতরে গিয়েছিলাম। আচ্ছা তারপর? তারপর কি হলো? গোডাউনে রাখা জিনিসপত্রগুলো নিয়ে জমা করছিলাম। আর যখনই আমরা জিনিসপত্র একসাথে করলাম তখন হঠাৎই একটা আওয়াজ শুনতে পেলাম। কি হচ্ছেটা কি এখানে? এই কেন তুই? যখনই আমি দেখেছি গোডাউনে তালা ভাঙা, বুঝতে পেরেছি যে ভেতরে কোনো গন্ডগোল চলছে। আরে চুপচাপ এখান থেকে চলে যা। আমি কেন যাব এখান থেকে? এখান থেকে যাবে তোমরা। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি, তোমাদের সবাইকে ধরে নিয়ে চলে যাবে। ওই আমাদের মাঝে কেন না করেছিস? বললাম না যা এখান থেকে। ঠিক আছে, দেখো 2 মিনিটে কি হয়। আরে এ তো পুলিশকে ফোন করছি। আরে আরে আমরা তো এইভাবে ফেসে যাবো রে। ভাই কিছু করতে হবে ভাই। আমি ওকে মারতে চাইনি স্যার, কিন্তু এই গাধাটা আমার কথা কিছুতেই শুনছিল না। ভেবেছিলাম পুলিশকে ফোন করবে। আমি কি করতাম স্যার, আমি কি করতাম? ও এইভাবে শুনবে না, তুই এইভাবে শুনবি না। না আমি ওর লাশকে গোডাউনে রেখে দিয়েছিলাম যাতে গোডাউনের সাথে ও পুড়ে যায়। আর আমি গোডাউনে আগুন লাগিয়ে দিলাম। কিন্তু তোমরা তো ওখানে চুরি করতে গিয়েছিলে, তাহলে গোডাউনে কেন আগুন দিলে? আমাদের এটা করার জন্য বলা হয়েছিল। কে কে বলেছিল? ওর নাম জানি না, ও আমাদের ফোন করেছিল। কোন নাম্বার থেকে? ও আমার মোবাইলে রয়েছে। বিবেক ওর ফোনটা নাও। এই নাম্বার থেকে ও বলেছিল গোডাউনে যা জিনিসপত্র আছে সেগুলো বার করে গোডাউনে আগুন দিয়ে দিও। গোডাউনের মালপত্র বের করে নিয়ে? হ্যাঁ স্যার।
জিনিসপত্র বার করে। আর কি বলেছিল সে? ও বলেছিল কাজ শেষ হয়ে যাওয়ার পর কোনো নির্জন জায়গায় আমাদের সাথে মিট করবে, আর 5 লাখ টাকা দিয়ে গোডাউন থেকে চুরি করা জিনিসপত্রগুলো নিয়ে নেবে। আর তোমরা তিনজন লোভে পড়ে গেলে? অকারণে একটা নিরীহ লোককে তোমরা মেরে ফেললে? কি অপরাধ করেছিল? একটা সৎ নাগরিকের মতন কর্তব্য পালন করছিল। তোমাদের তিনজনের তো ফাঁসি হবেই। মোবাইল কোম্পানি কি বললো? মোবাইল কোম্পানি এই অ্যাড্রেসই বলেছে স্যার। এই বাংলোটা কি? হ্যাঁ স্যার, এই বাংলোটাই মনে হচ্ছে। আরে আরে, আপনারা ভেতরে ঢুকছেন কেন? এটা মানুষেরই বাংলো তো। কে মানুষ? কে মানুষ মানে? যিনি এখানে থাকেন সেই মানুষ। আচ্ছা, ওই মানুষ বাবু? হ্যাঁ, ওই মানুষ বাবু। কোথায় সে? জানি না কোথায় আছেন। কানের নিচে একবার বাজাবো না, তোতা পাকের মতন বলতে শুরু করবি। আচ্ছা, আপনারা এখান থেকে যান, যান আপনারা যান। মালিকের অনেক বেশি নুন খেয়ে ফেলেছিস তুই। হ্যাঁ, এবার আমার নুন খা। বলো কোথায় আছে? স্যার, উনি তো ফার্ম হাউস। কোথায় সেই ফার্ম হাউস? মানুষ ওটা কুলদীপ। কুলদীপ? এসিপি সাহেব আপনি? হ্যাঁ। মানুষ কোথায়? আসেনি স্যার। তারপর? আমি ওকে ডেকেছিলাম স্যার, ওর অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি। বাই দ্য ওয়ে, এটা তো মানুষের ফার্ম হাউস, তাই না? তুমি এখানে কি করছো? কে? স্যার, মানুষ ভাই হয় আমার স্যার। তোমার ভাই মানুষ? খুব সুন্দর ভাই তো। হ্যাঁ স্যার, ও আমার ভাই। ওই তোমার গোডাউনে আগুন লাগিয়েছিল। হোয়াট? মানুষ আগুন লাগিয়েছে? হ্যাঁ। খুব ভালোভাবে ও প্রতিশোধটা নিল স্যার। ছোটবেলা থেকেই আমার শত্রু। তাহলে ভালোই প্রতিশোধ নিল। ফোনটা ধরি স্যার। ধরো। ভাই মানুষ, ওই কোথায় আছিস তুই? আরে কোথায় বসে আছিস তুই? আরে কুলদীপ। না, তুলবে না। আমি এটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে ইন্স্যুরেন্সের টাকা মানুষের নামে করব নাকি কুলদীপের নামে? ও মিস্টার মানুষ। আরে আরে আরে, কোথায় যাচ্ছেন কুলদীপ বাবু ওরফে মানুষ? হ্যাঁ, টাকাও তো নিয়ে নাও। বলছি আমি, সবকিছু বলছি আমি। আমার বিজনেস খুব লসে চলছিল, তার মধ্যে হঠাৎ করে বাজারে মন্দা চলে এলো। আমার একটা অনেক বড় কনসাইনমেন্ট আমেরিকা যাওয়ার ছিল, যেটাকে আমি 5 কোটি টাকার ইন্স্যুরেন্স করিয়েছিলাম। এটা আমার জন্য গোল্ডেন অপরচুনিটি ছিল। আমি ভাবলাম কনসাইনমেন্টটাকে চুরি করিয়ে দিই আর গোডাউনে আগুন লাগিয়ে দিই, কিন্তু আমার কপালটাই খারাপ ছিল। ঠিক ওই সময় ওই লোকটা সেখানে এলো। ওর নাম রমেন ছিল, আর ও তোমার গোডাউন চুরি হওয়া থেকে বাঁচাতে এসেছিল। আর সে কি করে জানবে যে গোডাউনের মালিকটাও চোর? রমেনের খুনের ব্যাপারে তোমারও হাত আছে, তোমারও শাস্তি হবে, কোনো ভয়ঙ্কর শাস্তি।